জানাচ্ছি আমি ফারহান সাকিব আজকে তোমাদেরকে পড়াবো বাংলা দ্বিতীয় পত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেই গুরুত্বপূর্ণ টপিকটা থেকে পরবর্তীতেও শুধুমাত্র এসএসসি না, এরপরে এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, এমনকি চাকরির যে সকল বিভিন্ন পরীক্ষা হয় সেখানেও কিন্তু প্রশ্ন আসে। এই কারণে আজকের যে পত্রকরণ টপিকটা, এই টপিকটা আমরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। আজকে আমরা পত্রকরণ পুরোটুকু কভার করব না, আমরা মোট যে 5 প্রকার পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর অব্যয়, এর মধ্যে প্রথম 3টা প্রকার নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা আজকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদ নিয়ে কথা বলবো। তো আসো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। আমরা প্রথমেই জানবো যে পদ কি, ঠিক আছে? তো পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে আমরা পদ বলি। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো একটা শব্দ র্যান্ডম ভাবে কোথাও ব্যবহার হয়, যেমন মনে করো যে রহিম ভালো ছেলে, এইখানে রহিম একটা যদি আলাদা শব্দ হিসেবে ব্যবহার হয়, ভালো যদি একটা আলাদা শব্দ হিসেবে আমরা বলি, কিংবা ছেলে যদি একটা আলাদা শব্দ হিসেবে বলি, তখন কিন্তু এগুলা পদ হয় না। তখন এগুলো কি হয়? তখন এই ব্যাপারগুলো হয়ে যায় শুধুই মাত্র শব্দ। তো শব্দ আর পদের মধ্যে পার্থক্য হচ্ছে তখনই আমরা একটা শব্দকে পদ বলবো যখন কিনা সেটা কোথায় ব্যবহার হবে, যখন কিনা সেটা বাক্যে ব্যবহার করা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে আমি ভাত খাই। এখানে সবগুলো আলাদা আলাদা শব্দই এক একটা করে পদ, কারণ হচ্ছে এই শব্দগুলো কিনা বাক্যে ব্যবহার করা হয়েছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, কিন্তু ভাইয়া এখানে বিভক্তিটা কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি না যে আমির সাথে কোনো বিভক্তি আছে, আমরা তো দেখতে পাচ্ছি না ভাতের সাথে কোনো বিভক্তি আছে, কিংবা খাইয়ের সাথে কোনো বিভক্তি আছে। এইখানে যে বিভক্তিটা আছে সেই বিভক্তিটাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। তো শূন্য বিভক্তিটা কিরকম? শূন্য বিভক্তি হচ্ছে যখন আমরা দেখতে পাই যে একটা শব্দের সাথে কোনো আলাদা কোনো কিছু যুক্ত করা নাই, যেমন আমির সাথে কিন্তু কোনো কে নাই, কোনো রে নাই, ভাতের সাথে কিন্তু কোনো কে, দ্বারা, এসব কিছুই নাই। এই কারণেই আমরা বলতে পারি এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোতে একটা করে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। শূন্য বিভক্তি যখন যোগ করা হয় তখন আমরা দেখতে পাই যে শব্দের কোনো রকম রূপের পরিবর্তন হয় না। এক্স্যাক্টলি এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলতো যে পদ কয় প্রকার? আমরা জানি, একদম ছোটবেলা থেকে আমি পড়েছিলাম যে পদ 5 প্রকার, কিন্তু আমরা যখন আরেকটু বড় হই তখন আমরা দেখি যে মোটা দাগে পদকে 2 ভাগে ভাগ করা যায়। মোটা দাগে পদকে 2 ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাকে সৌমিক মালিক জয় প্রশ্ন করেছে, ভাইয়া বিভক্তি কি? বিভক্তি হচ্ছে, দেখো, শব্দের সাথে কিছু ছোট ছোট অংশ যুক্ত হয় যেগুলো কিনা শব্দের সাথে দেখা যায় যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক স্থাপন করে, যেমন কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক। এই যে ছোট ছোট অংশগুলো আছে যেগুলো কিনা একটা বাক্যে ব্যবহৃত শব্দের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি করে, সেগুলোকে বিভক্তি বলা হয়। তো আমরা যে জায়গায় বলছিলাম সেটা হচ্ছে যে পদ কয় প্রকার? পদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ। সব্যয় পদ আর অব্যয় পদের মধ্যে মূল পার্থক্যের জায়গা হচ্ছে যে সব্যয় পদের ব্যয় হয়, তার মানে হচ্ছে পরিবর্তন হয়, আর অব্যয় পদের কোনো ব্যয় বা হচ্ছে অব্যয় পদের কোনো রূপের পরিবর্তন হয় না। অব্যয় পদ সম্পর্কে আমরা সবাই জানি, আমরা আজকে সব্যয় পদটা কি সেটাও একটু টুক করে জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক। আমরা প্রথমে দেখি সব্যয় পদ কোনগুলো। যেহেতু আমরা বলছি যে পদকে মোটা দাগে 2 ভাগে ভাগ করা যাচ্ছে, তো এইখানে পদকে কোন 2 ভাগে ভাগ করা যাচ্ছে? একটা সব্যয় পদ, একটা অব্যয় পদ। তো সব্যয় পদের মধ্যে রয়েছে 4টা প্রকার। সব্যয় পদ কয় প্রকার? সব্যয় পদ হচ্ছে 4 প্রকার: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ এবং ক্রিয়াপদ। আমরা 4টা প্রকার দেখলাম: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। এখন এই পদগুলোকে কেন সব্যয় বলা হচ্ছে সেটা আমরা সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি যে এটার যে কাউন্টার পার্টটা রয়েছে, অর্থাৎ সব্যয় পদের বিপরীত যে পদটা রয়েছে, সেই পদটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ কোনটা? যেটার কোনো ব্যয় নাই বা যে পদের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ এই যে অব্যয় পদটা, এই পদটার কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এর বিপরীত যে পদটা রয়েছে সেটা হচ্ছে সব্যয় পদ। তার মানে বলাই বাহুল্য যে সব্যয় পদের কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ সব্যয় পদের ব্যয় হয় বা সব্যয় পদের রূপটা বদলাতে পারে। কিভাবে করে এই পদগুলোর রূপ বদলাতে পারে সেগুলো আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। এখন আমরা দেখি টুক করে যে সব্যয় পদ কয় প্রকার? 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আর এর পাশাপাশি আছে
অব্যয় পদ, অর্থাৎ সব্যয় পদ 4 প্রকার আর তার সাথে আছে আরেকটা পদ 5 অব্যয় পদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা একটু ছোট করে দেখে নেই যে পদের যে প্রকারভেদগুলো আমরা একটু দেখে নেই, ঠিক আছে। পদের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমি যেটা পড়লাম সেটাই, একটা হচ্ছে অব্যয় পদ আর একটা হচ্ছে সব্যয় পদ। সব্যয় পদকে 4 ভাগে ভাগ করা যায়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। আচ্ছা, সো আসমা খাতুন বলছে যে ভাইয়া পদ প্রকরণ দিয়ে কেন শুরু করলেন, এর আগেও তো অনেক টপিক আছে। হ্যাঁ, কারণ হচ্ছে পদ হচ্ছে একদম ব্যাকরণের বেসিক জায়গা, যেই জায়গাগুলো তুমি যদি বুঝতে পারো, অর্থাৎ পদের যে আলাদা আলাদা অংশগুলো আছে এই অংশগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি পুরো ব্যাকরণটাই কিভাবে কাজ করছে, কিভাবে ফাংশন করছে এই ব্যাপারটা বুঝতে পারবে। এই কারণেই তোমাদের পদ প্রকারভেদ দিয়ে পড়ানো শুরু করেছি, ঠিক আছে। তারপরে দেখি, এখন আমরা বিশেষ্য পদের প্রকারভেদ পড়বো। আমরা জানি যে বিশেষ্য পদ হচ্ছে সব্যয় পদের প্রথম প্রকারটা, এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখো সব্যয় পদের প্রথম প্রকারটা হচ্ছে বিশেষ্য, আর বিশেষ্যর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নাউন, বা যখন সহজ ভাষায় বলতে হয় যখন কোনো কিছুর নাম বোঝানো হয় তখন কিন্তু সেটা বিশেষ্য বা নাউন হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে বিশেষ্য পদটা আছে, বিশেষ্য পদ কিন্তু 6 প্রকার। এই যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য পদ কয় প্রকার, বিশেষ্য পদ 6 প্রকার, অনেকগুলো প্রকারভেদ। আমরা প্রথমে একটু প্রকারভেদগুলো দেখি, এরপরে যখন আমরা উদাহরণগুলো দেখব তখন আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে কোন 6টা প্রকার কেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে দেখি, প্রথমটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য বা প্রপার নাউন। প্রপার নাউন কেন বলা হয় এই জিনিসটাকে আমরা একটু পরের স্লাইডে যখন এক্সাম্পলগুলো দেখব তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই স্লাইডে আমি শুধুমাত্র প্রকারভেদগুলো একটু তোমাদের নোট ডাউনের জন্য আলাদা করে দেখাচ্ছি। আর একটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য আর গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। তো কয়েকটা বিশেষ্যের মধ্যে, অর্থাৎ কয়েকটা বিশেষ্যের প্রকারভেদের মধ্যে একটু প্যাচ লাগতে পারে, অনেক সময় একটু আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে, আমরা অনেক সময় একটু বিভ্রান্ত হয়ে যেতে পারি। এই কারণে এগুলো আমি আলাদা করে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এই যে দেখো, এখানে আমরা 6টা প্রকারের আলাদা আলাদা করে আমরা উদাহরণ দিয়ে বুঝবো। সংজ্ঞাবাচক বিশেষ্য বা হচ্ছে প্রপার নাউন কোনগুলো, যখন যে কারোর নাম বলা হবে, যেমন নজরুল, ওমর, ঢাকা, মেঘনা, অর্থাৎ একটা শহরের নাম বলা হচ্ছে, অর্থাৎ একটা নদীর নাম বলা হচ্ছে, হিমালয় একটা পর্বতের নাম বলা হচ্ছে, গীতাঞ্জলি একটা বইয়ের নাম বলা হচ্ছে, বিশ্বনবী এটা একটা বইয়ের নাম বলা হচ্ছে, যখন এই ধরনের একদম প্রপার এক্সাম্পল দেওয়া হবে কোনো বিশেষ্যের বা নাউনের, তখন সেটা হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ্য বা প্রপার নাউন। একটু আমরা সাইড নোট দেখি। হ্যাঁ, সাইড নোটগুলো আমি তোমাদের একদম ক্লাসের আগেই লিখেছি যাতে করে তোমাদের কিনা বুঝতে সুবিধা হয়। তো যখন কোনো ব্যক্তি অথবা কোনো স্থান অথবা কোনো বই ইত্যাদির নাম বোঝানো হবে তখন আমরা দেখতে পাবো কি, তখন সেটা কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য হবে, কিংবা তখন সেটা কি হয়ে যাবে, তখন কিন্তু সেটা প্রপার নাউন হবে। এখন তারপরের কথা হচ্ছে যে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কোনগুলো, মানুষ, গরু, পাখি, ইংরেজ বা ব্রিটিশ, এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য বোঝায়। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া গরু কি একটা জাতি, পাখি কি একটা জাতি? জাতি বলতে শুধুমাত্র কিন্তু ন্যাশন স্টেটের যে ন্যাশন সেটাকে বোঝানো হয় না। জাতিবাচক বিশেষ্য বলতে বোঝানো হয় কমিউনিটি বা একাধিক বা দল, যখন বোঝানো হয় তখনও কিন্তু সেই জিনিসটাকে জাতিবাচক বিশেষ্যের মধ্যে ধরা হয়। আবার এরপরে যদি আমরা বলি, এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের কথা যখন আমরা দেখতে পাই সেই ম্যাটেরিয়ালটা নামকে আমরা বলতে পারি বস্তুবাচক বিশেষ্য। যেমন বই, কলম, থালা, লবণ, পানি, চিনি ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল বলতে পারি, বা ইত্যাদিকে আমরা বলতে পারি কি বস্তুবাচক বিশেষ্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। সভা, সমিতি, জনতা, দল, ঝাঁক। আগেরটা এই যে জাতিবাচক বিশেষ্য সেটা হচ্ছে একটা কমিউনিটি, তার মানে হচ্ছে অনেক বড় একটা লোকসভা বা অনেক বড় যখন কাউন্ট হয় তখন সেটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। আবার যখন হচ্ছে কিনা সাব কমিউনিটি বা ছোট দল হয় তখন সেটাকে আমরা বলতে পারি সমষ্টিবাচক বিশেষ্য, যেমন সভা, সমিতি, জনতা, দল, ঝাঁক ইত্যাদি, ঠিক আছে। এটারও একদম পরের স্লাইডে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে কোনটা কেন হয়, কিভাবে হয়। তারপর হচ্ছে ভাববাচক বিশেষ্য।
ভাববাচক বিশেষ্যটা কিভাবে করা হয়? ভাববাচক বিশেষ্য হচ্ছে গমন, দর্শন, ভোজন। যখন প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয় ভার্বের পরিবর্তে, তখন সেটাকে আমরা বলতে পারি ভাববাচক বিশেষ্য। যেমন হচ্ছে আমার যাওয়া হলো না, ঠিক আছে, আমি যাই নাই, আমি যাই নাই, এইটাকে আমি যদি বলি আমার যাওয়া হলো না, তখন এই যে যাওয়াটা এটা কিন্তু একটা প্যাসিভ ফর্ম হয়ে গেল। যেমন আমরা যখন ছোটবেলায় ভয়েস চেঞ্জ পড়েছি তখন আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে আই ইট রাইস, অ্যাক্টিভ ফর্ম। এটার প্যাসিভ কি? রাইস ইজ বিং ইটেন বাই মি, অর্থাৎ আই এম ইটিং রাইসের যদি প্যাসিভ বলি তাহলে হচ্ছে রাইস ইজ বিং ইটেন বাই মি। এই যে প্যাসিভ ফর্মটা রয়েছে, এই প্যাসিভ ফর্মটাই যখন আমরা দেখতে পাই যে বাংলায় ব্যবহার করা হচ্ছে, তখন সেটার যে নামটা অর্থাৎ ভার্বের পরিবর্তে তখন যে শব্দটা ব্যবহার করা হয় তখন কিন্তু সেটা ভাববাচক বিশেষ্য হয়ে যায়, বা তখন সেটা হয়ে যায় কি? একটা প্যাসিভ ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি ভাববাচক বিশেষ্যের উদাহরণ হচ্ছে গমন, দর্শন, ভোজন ইত্যাদি। তো আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই প্রায় 100 জন বন্ধু আমাদের সাথে জয়েন করে ফেলেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি গুণবাচক বিশেষ্য। তারপর আমরা দেখতে পাচ্ছি কি? এরপর দেখতে পাচ্ছি গুণবাচক বিশেষ্য। মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরিবর্তে বা বিশেষণের পরিবর্তে যদি কখনো কোনো শব্দ ব্যবহার করা হয় যেটা কিনা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। যেমন মধুরতা, এইটার অ্যাডজেক্টিভ হচ্ছে মাধুর্য বা মধুর। তারপর তারল্য, এইটার অ্যাডজেক্টিভ হচ্ছে তরল। তিক্ততা, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে তিক্ত। এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ সেটা নাউনও হতে পারে, আবার সেই একই শব্দটার ভিন্ন রূপ অ্যাডজেক্টিভও হতে পারে। নাউন আর অ্যাডজেক্টিভ কখন কোনটা হবে সেটা নির্ভর করে যে সেইটা আসলে বাক্যে কিভাবে করে ব্যবহার করা হচ্ছে। তো আমাদেরকে একটু কমেন্ট করে জানাও, যে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত যে 6টা প্রকারভেদ আমরা পড়ালাম সেটা তোমরা বুঝেছো কিনা। তারপর আমি তোমাদেরকে এইখানে আরেকটা কি একটু বুঝাই যে জাতিবাচক আর সমষ্টিবাচকের মধ্যে পার্থক্য কি। একটু কমেন্ট করে জানাও তো দেখি যে তোমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম সেটা বুঝেছো কিনা। হ্যাঁ, কমেন্টে একটু লিখে জানাও। আচ্ছা, ক্লিয়ার বলছো। আসমা খাতুন বলছে যে মধুরতা মানে কি? মধুরেরই একটা অ্যাডজেক্টিভ হচ্ছে মধুরতা। ঠিক আছে, সবাই বলছে ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি, ইয়েস ভাইয়া। ঠিক আছে, এখানে একটা ছোট্ট ডিসক্লেমার তোমাদের জন্য একটু দিয়ে যাই। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য কোনগুলো আর সমষ্টিবাচক বিশেষ্য কোনগুলো। একদম রিলেভেন্ট এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন সংখ্যাটা বেশি হয় বা সংখ্যাটা বড় হয় তখন সেটা হয়ে যায় জাতিবাচক বিশেষ্য, আর যখন সংখ্যাটা কম হয় বা সংখ্যাটা ছোট হয় তখন সেটাকে আমরা বলতে পারি সমষ্টিবাচক বিশেষ্য। যেমন আমরা যদি বলি ব্রাজিলিয়ানরা ফুটবল পাগল জাতি, তখন এইখানে কিন্তু পুরো একটা জাতিকেই বোঝানো হচ্ছে, তাই না? তখন কিন্তু যে কাউন্টটা বা টোটাল যে সংখ্যাটা সেটা অনেক বড়, এবং এই কারণে এখানে যে ব্রাজিলিয়ানরা আছে বা এইখানে যে আর্জেন্টাইনরা আছে এইটা একটা জাতিবাচক বিশেষ্য। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বলি আর্জেন্টিনা অথবা ব্রাজিল ভালো ফুটবল খেলে, তার মানে এখানে কিন্তু শুধুমাত্র জাতীয় ফুটবল দলের কথা বোঝানো হয়েছে, অর্থাৎ মাত্র 11 জন বা 15 জন কিংবা 23 জনের যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটার কথা বলা হয়েছে। এই কারণেই কিন্তু জাতিবাচক বিশেষ্য হচ্ছে বড় কোয়ান্টিটি, বড় নাম্বার, অর্থাৎ পুরো জাতি। যখন আমরা বলি যে ব্রাজিলিয়ানরা বা আর্জেন্টাইনরা খুব ভালো ফুটবল বোঝে বা তারা খুব বেশি ফুটবল পছন্দ করে, পুরো জাতিটা তখন হয়ে যায় কি জাতিবাচক বিশেষ্য, যখন কোয়ান্টিটি বা সংখ্যাটা বড় হয়। আর যখন কোয়ান্টিটিটা ছোট হয়, যখন অর্থাৎ আমি যেটা বললাম যে আর্জেন্টিনা অথবা ব্রাজিল ভালো ফুটবল খেলে, দ্যাট মিনস পুরো ব্রাজিলের সবাই যে ভালো ফুটবল খেলে তা কিন্তু না, পুরো আর্জেন্টিনার সবাই যে ভালো ফুটবল খেলে তা কিন্তু না। তার মানে হচ্ছে পার্টিকুলার ওই 11 জন 15 জন বা 23 জনের যে স্কোয়াডটা আছে, যে জাতীয় দলটা আছে সেইটা ভালো খেলে। এই কারণে এখানে যেহেতু সংখ্যাটা কম, এই কারণে আর্জেন্টিনা বা ব্রাজিল ভালো ফুটবল খেলে, আমি যদি এই কথাটা বলি সেটা কিন্তু তখন কি হয়ে যায় সমষ্টিবাচক বিশেষ্য হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোনটা সমষ্টিবাচক বিশেষ্য হবে আর কোনটা হচ্ছে গিয়ে জাতিবাচক বিশেষ্য হবে, এটা নির্ভর করে সংখ্যাটা কত বড় তার উপর। আচ্ছা, সো আমরা বুঝে ফেললাম। আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা কারা কারা আর্জেন্টিনার দলে আর কারা কারা ব্রাজিলের দলে। আমি একটু পানি খেয়ে নেই, ঠিক আছে? কমেন্টে লিখে জানাও তো দেখি কারা আর্জেন্টিনার সাপোর্টার আর কারা ব্রাজিলের সাপোর্টার, লিখে জানাও, আমরা একটু দেখি, ঠিক আছে? ঝটপট লিখে জানাও দেখি। আচ্ছা,
ইমরান হোসেন বলছে ভাইয়া একটু ধীরে ধীরে পড়ালে ভালো হয়। ঠিক আছে, এখন থেকে ধীরে ধীরে পড়াবো, কোনো সমস্যা নাই। আর তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে? অনেকেই দেখতে পাচ্ছি ব্রাজিল আর্জেন্টিনা লিখছে, অন্য কোনো দলের কোনো সাপোর্টার নাই। বাংলাদেশের তো দেখি কোনো সাপোর্টারই নেই। বাংলাদেশ কিন্তু এখন আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলে। আফগানিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলেছে। ওকে, সো আমাদের ফুটবল বিরতি শেষ, এখন আবার আমরা পড়ালেখায় ফেরত আসি। আমাকে কমেন্টে একজন ছোট্ট বন্ধু বলেছে একটু ধীরে ধীরে পড়াতে, আমরা আগের চেয়ে একটু ধীরে ধীরে পড়াই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বিশেষ্য পদটা বুঝে ফেললাম। আমরা যে নাউনটা আছে সেই বিশেষ্য পদটা আমরা ঝটপট বুঝে ফেলেছি। একটা জায়গায় কনফিউশন হয় অনেকে, সেটা হচ্ছে জাতিবাচক আর সমষ্টিবাচক বিশেষ্য, সেটাও তোমাদেরকে আমি আলাদা করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে বিশেষণ পদ, ঠিক আছে? এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে বিশেষণ পদ। কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে পদটা বোঝায় সেটা হচ্ছে বিশেষণ পদ। অর্থাৎ কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে পদ বোঝায়, ইত্যাদি যে পদটা বোঝায় সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে বিশেষণ পদ। এখন বিশেষণ পদ মূলত দুই প্রকার। বিশেষণ পদ কয় প্রকার? বিশেষণ পদ হচ্ছে দুই প্রকার। এক নাম বিশেষণ আর দুই ভাব বিশেষণ। এক নাম বিশেষণ আর দুই কি? ভাব বিশেষণ। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কোনগুলো নাম বিশেষণ আর কোনগুলো ভাব বিশেষণ? খুবই সহজ, তোমাদেরকে একদম সিম্পল মনে রাখার ওয়ে বলে দিই। নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণগুলো মূলত নাম অথবা নামের পরিবর্তে ব্যবহৃত কোনো কিছুকে বিশেষায়িত করে, স্পেসিফাই করে, স্পেশালাইজেশন দেয়, সেগুলোকে আমরা বলি নাম বিশেষণ। অর্থাৎ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য অর্থাৎ ডিরেক্ট কোনো নাম অথবা সর্বনাম, তার মানে হচ্ছে পরিবর্তে ব্যবহৃত হয় এবং সেগুলোকে বিশেষায়িত করে, সেগুলোকে আমরা বলতে পারি নাম বিশেষণ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কিভাবে এই ব্যাপারটা মনে রাখতাম? দেখো আমি কিভাবে মনে রাখতাম, সহজ একটা টেকনিক বলি। সেটা হচ্ছে যে দেখো বিশেষণ পদ দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষণ পদ কোনো বিশেষ্য অথবা সর্বনাম পদকে বিশেষিত করে। কেন ব্যাপারটা এমন হচ্ছে? কারণ হচ্ছে বিশেষ্য, এই যে দেখো নাম আছে না, নাম বিশেষণ, বিশেষ্য বাই ডিফল্ট কোন জিনিসকে ডিক্টেট করে? বিশেষ্য পদ বাই ডিফল্ট, বিশেষ্য পদ বাই ডিফল্ট কোন একটা নামকে বোঝায়। অন দ্য আদার হ্যান্ড সর্বনাম, এখানে কিন্তু বাই ডিফল্ট একটা নাম আমরা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে বিশেষ্য বা সর্বনাম পদকে যেই বিশেষণ পদটা, যে অ্যাডজেক্টিভটা বিশেষিত করে, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা বলি নাম বিশেষণ, বুঝছো? তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ কোনটা? নাম বিশেষণ বাদে বাকি যত বিশেষণ আছে সবগুলো হলো ভাব বিশেষণ। অর্থাৎ যে বিশেষণ পদ কোনো অ্যাডজেক্টিভ, অব্যয় বা ভার্বকে বিশেষিত করে সেটাকে আমরা বলতে পারি ভাব বিশেষণ। তার মানে আমরা যদি আরেকবার রিক্যাপ করি, বিশেষণ পদ হচ্ছে মূলত দুই প্রকার, এক হচ্ছে নাম বিশেষণ আর দুই হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ কোন দুইটা? নাম বিশেষণ হচ্ছে যে বিশেষণ বা অ্যাডজেক্টিভ মূলত নাউন অ্যান্ড প্রোনাউনকে বিশেষিত করে, অর্থাৎ মূলত বিশেষ্য আর সর্বনামকে বিশেষিত করে, সেটা হচ্ছে নাম বিশেষণ। আর ভাব বিশেষণ হচ্ছে এই নাম বা সর্বনাম বাদে বাকি যত পদ আছে সবগুলোকে যেই বিশেষণ পদটা বিশেষিত করে সেটাকে আমরা বলতে পারি ভাব বিশেষণ। অর্থাৎ আমরা বুঝে ফেললাম খুব ঝটপট বুঝে ফেললাম যে কোনটা নাম বিশেষণ আর কোনটা ভাব বিশেষণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা এইখানে একটু তোমাদেরকে দেখার সময় দিই। এখানে তোমাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নাই, তোমরা একটু দেখো এই ফ্লোচার্টটা দেখলেই তোমরা বুঝবা যে বিশেষণ পদের প্রকারভেদটা কিভাবে হয়, ঠিক আছে? আর কমেন্টে লিখে জানাও যে কিছু না বুঝলে। আমাকে বলছে যে ভাইয়া এক্সাম্পল দেন কিছু। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো, একটু সামনে এগোই। প্রকারভেদগুলো বোঝানোর পরেই আমি প্রকারভেদগুলো প্রত্যেকটার এগেনস্টে আলাদা আলাদা করে এক্সাম্পল দিয়ে বোঝাবো, কোনো সমস্যা নাই। দেখো বিশেষণ পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ কয় প্রকার? দুই প্রকার, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ অর্থাৎ নাউন আর প্রোনাউন। আর ভাব বিশেষণ কোনগুলা? নাউন প্রোনাউন বাদে যতগুলো পদ আছে, অর্থাৎ ভার্ব অর্থাৎ অব্যয় অর্থাৎ বিশেষণ, এবং তার পাশাপাশি একটা নতুন জিনিস যোগ হচ্ছে সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। তার মানে হচ্ছে ভাব বিশেষণ হচ্ছে যেই তিনটা পদ
নাম বিশেষণের মধ্যে নাই, অর্থাৎ বিশেষ্য আর সর্বনাম ছাড়া বাকি যেই পদগুলো আছে সেই পদগুলো এবং তার পাশাপাশি যেই বাক্য আছে সেই বাক্যকে বিশেষিত করে যে পদগুলো সেগুলোই হচ্ছে বিশেষণ বা ভাব বিশেষণ। ওকে, তারপরে আচ্ছা সুস্মিতা রয় বলছে ভাইয়া উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। এক্ষুনি এক্সাম্পল দিচ্ছি, কোনো সমস্যা নেই, এক্ষুনি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো আমরা এখন নাম বিশেষণের প্রকারভেদগুলো দেখি। দেখো এই যে এক্সাম্পল চলে এসেছে। নাম বিশেষণ কিভাবে হয়? একজন বলেছে যে ভাইয়া নাম বিশেষণটা আরেকবার প্লিজ। ফাহিম আহমেদ শিফাত বলছে ঠিক আছে আরেকবার দেখাচ্ছি। দেখো নাম বিশেষণটা দুই প্রকার, একটা হচ্ছে বিশেষের বিশেষণ, আরেকটা হচ্ছে সর্বনামের বিশেষণ। তো বিশেষের বিশেষণটা কি হয় সেটা হচ্ছে অবভিয়াসলি এটা বিশেষ্য বা নাউনকে বিশেষিত করে। কিরকম? যেমন হচ্ছে রহিম ভালো ছেলে, এখানে রহিমটা হচ্ছে একটা নাউন আর এই যে ভালোটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা ভালো ছেলে। এই যে পুরো ব্যাপারটা এইখানে যে ভালোটা আছে এই ভালোটা হচ্ছে একটা বিশেষ্যের বিশেষণ বা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ অফ আ নাউন, অ্যাডজেক্টিভ অফ আ নাউন। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে বিশেষ্যের বিশেষণ কোনটা হয়? যখন কোনো সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ কোনো নাউনকে স্পেসিফাই করে, কোনো নাউন বা বিশেষ্যকে স্পেসিফাই করে, তখন সেটাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে, তারপরে এরপরে দেখি সর্বনামের বিশেষণ। এরপরে হচ্ছে সর্বনামের বিশেষণ, এটা হচ্ছে সর্বনাম প্রোনাউন পদকে বিশেষিত করে। যেমন হচ্ছে দেখো বাক্যতে আমরা যদি রহিমকে পাল্টে দেই, রহিমকে রিপ্লেস করি সে ভালো ছেলে, সেটা হচ্ছে এখানে প্রোনাউন। কেন? কারণ হচ্ছে রহিম যে নামটা ছিল, রহিম নামটার পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে সে। রহিম নামটার পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি প্রোনাউন। এখানে রহিমের পরিবর্তে ব্যবহৃত হয়েছে সে এবং ভালো ছেলে এটা তো আগের মতোই আছে। তার মানে ভালোটা এখানে অ্যাডজেক্টিভ, ভালোটা এখানেও অ্যাডজেক্টিভ, কিন্তু এই ভালোটা বিশেষের বিশেষণ কারণ এটা রহিমকে একটা নাউনকে স্পেসিফাই করেছে। অন দ্য আদার হ্যান্ড এইখানে এই যে সর্বনামের বিশেষণ কেন এটা হলো, এইখানে ভালোটা সর্বনামের বিশেষণ হলো কারণ হচ্ছে এটা একটা প্রোনাউন অর্থাৎ সে এই শব্দটাকে এটা স্পেসিফাই করেছে। ঠিক আছে, আচ্ছা আব্দুস সোহান তুমি তোমার কমেন্টটা অবভিয়াসলি আমি অ্যাজ এ ফিডব্যাক ঠিকই আছে যে তুমি যে বলছো ভাই আরেকটু স্লো পড়ান। এখন সমস্যা হচ্ছে যে আগের ক্লাসগুলো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোমরা মানে তোমাদের দোষ অবভিয়াসলি আমরা দেবো না, যে কতিপয় দুর্বৃত্ত আছে যারা হচ্ছে ক্লাস রিপোর্ট করে উধাও করে দেয়। এই কারণে অ্যাটলিস্ট চেষ্টা করি যে ক্লাস রিপোর্ট করে মানে নাই করে দেওয়ার আগ পর্যন্ত যতটুকু পারা যায় টপিক টেনে তোমাদেরকে পড়ানো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় আরেকটু স্লো পড়ালে ভালো হয় আমি অবভিয়াসলি সেটা চেষ্টা করতেই পারি, মানে স্লো পড়াতেই পারি, আমার কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমি অ্যাটলিস্ট চেষ্টা করছি যে মানে এই যে যারা হচ্ছে ক্লাস রিপোর্ট করে নাই করে দেয় গায়েব করে দেয় তারা এই কাজটা করার আগে আমি যতটুকু পারি টপিকটা কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, যাতে করে তোমাদেরকে স্লাইডটা যখন আমি দিয়ে দিব, লেকচার শিটটা যখন আমি দিয়ে দিব তোমরা যাতে অ্যাটলিস্ট বুঝতে পারো। বুঝছো? আচ্ছা, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু পর্যন্ত পারা যায়, অর্থাৎ রিপোর্ট করে ক্লাস বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত যতটুকু পর্যন্ত পারা যায় আমি চেষ্টা করছি তোমাদের ডেলিভার করতে। ঠিক আছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ক্যান কোঅপারেট উইথ মি। আচ্ছা ওকে, তারপরে যাই। এরপরে আমরা নাম বিশেষণের কয়েকটা রূপভেদ এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো নাম বিশেষণের কয়েকটা রূপভেদ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে কতগুলো রূপ দেখো। রূপবাচক বিশেষ্য, কেন রূপবাচক বিশেষ্য হলো? আমি তোমাদের জন্য একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে তোমাদের জন্য অলরেডি এগুলো আন্ডারলাইন করে রেখেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে এখানে এক্স্যাক্টলি কোন শব্দগুলো বিশেষণ, এখানে কোন শব্দগুলো বিশেষণ। আমি সবগুলোর আলাদা আলাদা করে ব্যাখ্যা দেব না, কারণ হচ্ছে জিনিসগুলো খুবই সহজ, তুমি বাসায় পড়লেই পারবে। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, কেন এখানে নীল সবুজ আর কালো রূপবাচক বিশেষণ হলো? কারণ হচ্ছে এগুলো একটা রূপ বোঝাচ্ছে, দেখতে কিরকম সেটা বোঝাচ্ছে। বুঝছো? আচ্ছা তারপরে দেখি, এরপরে হচ্ছে গুণবাচক কোনটা? চৌকস, দক্ষ, ঠান্ডা, এগুলো হচ্ছে গুণ। অবস্থা কিরকম? তাজা, রোগা, এগুলো হচ্ছে অবস্থা। সংখ্যাবাচক আর পরিমাণবাচক এই দুইটা নিয়ে যেহেতু ঘাপলা লাগে আমি এই দুইটা তোমাদের জন্য আলাদা করে এক্সপ্লেইন করবো। ঠিক আছে, বাকিগুলো তোমরা পড়লেই বুঝে নিবে, কোনো সমস্যা নাই। এই দুইটা আমি তোমাদের জন্য এক্সপ্লেইন করি, অন্য কালার দিয়ে রেখেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে,
আচ্ছা, তোমরা একটু ক্লাসে ফেরত আসো, তোমরা ঝটপট ক্লাসে আসো, দুষ্টুমি বাদ। সংখ্যাবাচক আর পরিমাণবাচক বিশেষণের মধ্যে লাইভ ইন্ড হয়ে গেছে। তো আমরা ইন্টারাপশনের পর আবারও ফিরে এলাম। আমার অসীম ধৈর্য শক্তি, আমি আসলে এইসব জিনিসে বিরক্ত হই না। সো লেটস গেট ব্যাক টু আওয়ার পয়েন্ট। আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে আমরা সংখ্যাবাচক আর পরিমাণবাচক এই দুটোর মধ্যে পার্থক্য আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি না। এখন আমরা একটু সংখ্যাবাচক আর যে পরিমাণবাচক এই দুটোর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করি। দেখো, যখন 1000 লোক 10 টাকা 100 টাকা বা 100 টাকা বোঝানো হচ্ছে তখন এটা সংখ্যাবাচক। কেন জানো? কারণ হচ্ছে এইখানে কোনো মেট্রিক ইউনিট ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ এই জায়গাটা দেখো পরিমাণবাচকের ক্ষেত্রে, যখন বিঘাটেক জমি 1000 টনি জাহাজ 1 কেজি চাল বলা হচ্ছে তখন কিন্তু দেখো বিঘা, তারপর হচ্ছে কি এই যে টন, কেজি, এখানে মেট্রিক ইউনিট ব্যবহার করা হচ্ছে। মেট্রিক ইউনিটগুলো কিরকম? গ্রাম, মিটার ইত্যাদি যখন উল্লেখ থাকবে তখন এগুলো হয়ে যাবে পরিমাণবাচক বিশেষণ। অর্থাৎ যখন কোনো জিনিসকে মাপা যাবে ফিতা দিয়ে বা হচ্ছে ওজন পরিমাপের যন্ত্র দিয়ে কোনো কিছু যখন মাপা যায় তখন সেটাকে আমরা পরিমাণবাচক বিশেষণ বলি। কিন্তু দেখো, টাকা এটাকে আমি ফিতা দিয়ে মাপি, কিংবা হাজার হাজার লোক এটাকে আমি ওজন মাপার যন্ত্র দিয়ে মাপি, তা কিন্তু না। অর্থাৎ যেই জিনিসগুলোকে মেট্রিক ইউনিট বা হচ্ছে ওজন মাপার বা হচ্ছে দৈর্ঘ্য মাপার যন্ত্র বা ফিতা দিয়ে মাপা যায় সেগুলো হচ্ছে গিয়ে পরিমাণবাচক, আর যেগুলো কিনা সংখ্যাবাচক কোনগুলো, এগুলো বাদে বাকি যত সংখ্যার কথা বলা হবে সবগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি আচ্ছা, সো আমি তোমাদেরকে আরেকটা কথা বলি। অনেকেই দেখি মানে আমাদের ইনস্ট্রাক্টররা অবভিয়াসলি খুবই বিরক্ত হন যখন লাইভ এরকম ইন্টারাপ্টেড হয়। আমি তোমাদের মানসিক অবস্থাটা বুঝি, তোমরাও নিশ্চয়ই এই ব্যাপারটা অবভিয়াসলি সাপোর্ট করো না যে ক্লাস এভাবে বন্ধ হয়ে যায়, কারণ অনেকেরই হয়তোবা এটাই একমাত্র অবলম্বন এইখানে যে তোমরা ক্লাসটা করছো। আমি একদমই তোমাদের দোষ দিব না, এটা অবভিয়াসলি অল্প কয়েকজন গুটি কয়েকজন যদি খারাপ কাজ করে তার দায়ভার তো আমি সবাইকে দিতে পারি না, তাই না? সো আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। এই কারণেই এটাই তোমাদেরকে বলছিলাম যে এই কারণে ক্লাসটা একটু দ্রুত করানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে লাইফটা যদি ইন্টারাপ্টেড হয়ও তারপরেও যাতে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ কন্টেন্ট আমরা যাতে কভার আপ করতে পারি। ঠিক আছে, সো লেটস প্রসিড। আমরা দ্রুত আগাবো, আর যদি কোনো কমেন্ট থাকে আমরা সেটা একটু লিখে জানাবো। আচ্ছা, অংশবাচকটা বলি। দেখো, আমরা গণিতের ক্ষেত্রে দেখেছি না যে সম্পূর্ণ অংশকে বোঝানোর জন্য আমরা 1 হিসেবে কাউন্ট করি। সম্পূর্ণ অংশকে বোঝানোর জন্য আমরা কি কাউন্ট করি? আমরা 1 কাউন্ট করি। তার মানে হচ্ছে যে মনে করো সম্পূর্ণ কাজকে আমরা লিখতাম 1, মানে 14 জন মিলে একটা কাজের যদি 8 ভাগে 3 ভাগ করতে পারে আমরা লিখতাম এভাবে যে 8 ভাগে 3 অংশ কাজ করে হচ্ছে 14 জন, 1 অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করে এত ইন্টু এতজন। ঠিক আছে, 8 ভাগে 3 ইন্টু মনে করো 14 এরকম। এখন কথা হচ্ছে অংশবাচক বিশেষণ তখনই হবে যখন কিনা সেটা 1-এর চেয়ে কম বোঝায়। যেমন অর্ধেক, দেখো 1-এর চেয়ে কম, সিকি পদ 1-এর চেয়ে কম, বুঝছো? সম্পূর্ণ অংশকে 1 হিসেবে কাউন্ট করে তার চেয়ে অংশবাচক কিভাবে বোঝায়? যখন 1-এর চেয়ে 1 দিয়ে যখন একটা জিনিস মেজার করা হয় তখন সেটাকে আমরা বলি। ওকে, তারপরে মোসাম্মদ ফাতেমা বেগম বলছে সিকি মানে কি? সিকি মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, বুঝছো? 25 পয়সা বোঝায় সিকি। আচ্ছা, তারপরে দেখি প্রশ্ন থাকলে একটু কমেন্টে লিখে জানাও। শ্রমিক মালিক জয় বলছে আপনি আমাদের মনের অবস্থা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে আছি সবসময়, আমি সবসময় নিপীড়িতদের দলে। আচ্ছা আসো। তো ফাহিম বলছে গুণবাচক থেকে আরেকবার। আচ্ছা, গুণবাচক থেকে আরেকবার দেখি। গুণবাচক হচ্ছে চৌকস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া। এইখানে দেখো চৌকসটা বলতে দেখো একটা লোক তার স্কিল কিরকম বা তার গুণ কিরকম সেটা বোঝানো হচ্ছে চৌকস বা স্কিলফুল। দক্ষ মানে কি? একই অর্থ, তার মানে হচ্ছে স্কিলফুল। ঠান্ডা হাওয়া, এই যে ঠান্ডাটা এটা কিন্তু এর একটা অবস্থা বোঝাচ্ছে, বুঝছো? তার মানে হচ্ছে এইটা কিন্তু এর একটা গুণ বোঝাচ্ছে, কিরকম ঠান্ডা। আবার এই যে ঠান্ডা হাওয়াটা এটা আমরা চাইলে, এই যে ঠান্ডা হাওয়াটা এটা আমরা চাইলে কিন্তু এইখানেও ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে ঠান্ডা হাওয়া দিয়ে একই সাথে অবস্থাও কিন্তু বোঝানো হচ্ছে। তবে আমরা সচরাচর এইসব ক্ষেত্রে নিজেরা চলে গেল, আমরা সচরাচর এইসব ক্ষেত্রে চেষ্টা করি যে
বইতে যেটা আছে সেটাই ফলো করতে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ক্রমবাচক কোনটা। দেখো, দশম শ্রেণী বা 70 পৃষ্ঠা, এখানে কেন দশম আর 70 এই দুইটা সংখ্যাবাচক বিশেষণ হলো না, এইটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলেই আমাদের কাছে বিশেষণের এই প্রকারভেদগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দশম শ্রেণী একটা গ্র্যাজুয়ালি আগানো বোঝায়, ধাপে ধাপে সামনে এগুনো বোঝায়। তার মানে হচ্ছে দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রথম শ্রেণীতে পড়ে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তৃতীয় শ্রেণীতে পড়ে আস্তে আস্তে ধাপে ধাপে তোমাকে সামনে এগোতে হয় এবং তুমি ধাপে ধাপে এগিয়ে এগিয়ে দশম শ্রেণী পর্যন্ত পৌঁছাও। 70 পৃষ্ঠার ক্ষেত্রেও কিন্তু তাই, অর্থাৎ একটা বই তুমি খুলে তুমি প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, দশম, তারপর হচ্ছে 40, এভাবে করে করে আগাতে আগাতে আস্তে আস্তে ধাপে ধাপে গ্র্যাজুয়ালি আগাও। এই কারণে এটাকে বলা হয় ক্রমবাচক বিশেষণ। তার মানে একটা ক্রম আছে। ক্রম মানে কি জানো? ক্রম মানে হচ্ছে সিরিয়াল। আমি তোমাদের জন্য এটাও লিখে দেই যে হ্যাঁ চলে গেল, আমি তোমাদের জন্য এটাও এখানে লিখে দেই। হ্যাঁ, গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে, অথবা সিরিয়াল বাই, ঠিক আছে। গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে অথবা সিরিয়াল বাই যখন কোনো কিছু আগায় তখন আমরা সেটাকে বলতে পারি ক্রমবাচক বিশেষণ। ওকে, তারপরে দেখি। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, এরপরে হচ্ছে উপাদানবাচক। বেলে মাটি, মেটে মাটি। বেলে মাটি, মেটে মাটি দিয়ে কি বোঝানো হচ্ছে? একটা উপাদান বোঝানো হচ্ছে। আর প্রশ্নবাচকটা তো সবাই বুঝি, সেটা হচ্ছে যে যখন কোনো প্রশ্ন করা হয় এবং সেই যে প্রশ্নটা সেটা কোনো বিশেষণকে বোঝায়, অর্থাৎ সেটা যখন পরবর্তী শব্দটাকে, এটার সাথে যে শব্দটা আছে সেটাকে বিশেষিত করে, তখন সেটাকে বলা হয় প্রশ্নবাচক বিশেষণ। যেমন হচ্ছে কত দূর পথ, উত্তর কি হবে? 5 কিলোমিটার। 5 কিলোমিটারটা কি? এটা একটা বিশেষণ। বিশেষণের পরিবর্তে যেই প্রশ্নটা ব্যবহৃত হচ্ছে সেটাও হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। বুঝছো? কেমন অবস্থা? ভালো। কেমন অবস্থা? মোটামুটি। কেমন অবস্থা? খারাপ। এই যে ভালো, খারাপ, মোটামুটি সবগুলোই কিন্তু এক একটা বিশেষণ, কারণ এটা তোমার অবস্থা বোঝাচ্ছে। তো এটার পরিবর্তে যেই প্রশ্নটা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কেমন, সেটা হয়ে যাচ্ছে কি? সেটা হয়ে যাচ্ছে একটা প্রশ্নবাচক বিশেষণ। বুঝছো? তারপরে দেখি নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। এটা হচ্ছে এই লোক, সেই ছেলে। তার মানে মনে করো সামনে অনেকজন ছেলে আছে, তার মধ্যে এই ছেলে বলে আমরা যখন ডাকি, আমরা কিন্তু তাকে একটা নির্দিষ্টতা জ্ঞাপন করি। সামনে মনে করো অনেকজন ছেলে আছে, যখন আমরা বলি যে সেই ছেলেটা, ওই ছেলেটাই চোর, তখন কিন্তু আমরা বোঝাই একটা নির্দিষ্টতা। বুঝছো? এই যে নির্দিষ্টতাটা আমরা বোঝালাম, এই নির্দিষ্টতাটা বোঝানোর জন্যই আমরা দেখতে পাচ্ছি এটা একটা নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখি। হ্যাঁ, আমরা এখন বিশেষণ পদ গঠনের পদ্ধতি দেখতে পাচ্ছি। ক্রিয়াবাচক বিশেষণ, হারানো সম্পত্তি, খাবার, পানি। ঠিক আছে, হারানো সম্পত্তি, খাবার, পানি। কেন এটা এমন হলো? দেখো, সম্পত্তি যেটা হারিয়ে গেছে, এই যে হারানোটা, এটা কিন্তু একটা ক্রিয়া। এই হারানোটা, এই যে ক্রিয়াটা রয়েছে, এই ক্রিয়াটা যখন কোন একটা অবস্থা বোঝাচ্ছে, দেখো এখানে যে হারানোটা আছে, এটা কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে। তার মানে এইটা বর্তমান স্টেটাসটা কি? তোমার অস্থাবর সম্পত্তি খোয়া গেছে, এইটা একটা ক্রিয়া থেকে উদ্ভূত বিশেষণ। আবার খাবার, পানি, কিরকম পানি? খাবার পানি, তার মানে হচ্ছে ভালো পানি, ফুটানো পানি, জীবাণুমুক্ত পানি, এটাও একটা ক্রিয়াবাচক বিশেষণ। বুঝছো? তারপরে দেখি অব্যয়জাত। আচ্ছা মানুষ, উপরি পাওনা। এইটা কিভাবে হলো বলো তো দেখি। আচ্ছা মানুষ আর উপরি পাওনা, ওই যে বলে না আচ্ছা মানুষ, তো তারপর আবার বলে না এটা আমার উপরি পাওনা, তার মানে বোনাস, বেতনের সাথে সাথে উপরি পাওনা হিসেবে এটাও পেয়েছি। এই যে আচ্ছাটা, এই যে উপরিটা, এই যে দুটো শব্দ আছে, এই দুটো শব্দকে আমরা বলছি অব্যয়। কেন অব্যয় জানো? আচ্ছার সাথে কিন্তু কোনো কিছু যুক্ত বা বিযুক্ত, অর্থাৎ কোনো কিছু যোগ বা বিয়োগ হয়ে এটা রূপ পরিবর্তন হচ্ছে না। এই কারণেই এই যে আচ্ছাটা আছে, এই আচ্ছাটা একটা অব্যয়। আবার এই যে
এটা একটা বিশেষণও বটে, কারণ আচ্ছা মানুষ বলতে বোঝানোই হচ্ছে একটা তাচ্ছিল্য বোঝানো হচ্ছে বা একটা কেমন যেন ভাব বোঝানো হচ্ছে, এই কারণে এটা একটা বিশেষণ। উপরি পাওনা বলতে একটা যে বোনাস বোঝানো হচ্ছে, কেমন পাওনা, উপরি পাওনা, বুঝছো, এই কারণে এটা একটা অব্যয়জাত বিশেষণ। আচ্ছা, তারপরে দেখি, এরপর হচ্ছে সর্বনামজাত। কবেকার কোথা, কোথাকার কে, কি বললাম, কবেকার কোথা, কোথাকার কে, এইখানে দেখো এইটা একটা সর্বনামজাত বিশেষণ, বুঝছো। তারপরে আমরা একটু যেগুলো কঠিন সেগুলো পড়াই, আর বাকিগুলো তোমাদের লেকচার শিট দিয়ে দিলে তোমরা এখান থেকে এমনি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে বিপ্সামূলক। মনে রাখবা যখন শব্দের একটা শব্দের দুইটা অংশ সেম অ্যাজ হবে, একটা শব্দের দুইটা অংশ যখন দেখতে একই রকম বা কাছাকাছি হবে, তখন আমরা সেটাকে বিপ্সামূলক বিশেষণ বলতে পারি। যেমন হচ্ছে হাসি হাসি মুখ, বুঝছো, যেমন হচ্ছে হাসি হাসি মুখ, কাঁদো কাঁদো চেহারা, ডুবু ডুবু নৌকা। দেখছো দুইটা জিনিস একই রকম না, হাসি হাসি, কাঁদো কাঁদো, ডুবু ডুবু, এগুলো এই জন্য বলা হচ্ছে বিপ্সামূলক। তারপর আমরা দেখতে পাচ্ছি অনুকার অব্যয়জাত। এরপরে আমরা দেখতে পাচ্ছি অনুকার অব্যয়জাত, তার মানে যখন কোনো অব্যয় একটা ধ্বনির অনুকরণে হয়, যখন কোনো একটা অব্যয় কোনো একটা ধ্বনি, আওয়াজ বা শব্দের অনুকরণে হয়, তখন সেটাকে বলা হয় অনুকার অব্যয়জাত। যেমন কনকনে শীত, এটা কিন্তু একটা রূপক ধর্মীয় বটে, কারণ শীত যখন অনেক বেশি পড়ে তখন আমরা সেটাকে কনকনে বলি, কিন্তু আসলে কি শীতের আওয়াজ কনকনে? বা যখন হাওয়া বয় তখন কি আসলে সনসন করে আওয়াজ হয়? আগুন যখন জ্বলে তখন কি সেটা ধিকি ধিকি করে জ্বলে? আসলে কিন্তু তা না, এই কারণে এটাকে বলা হচ্ছে অনুকার অব্যয়জাত, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, কৃদন্ত আর তদ্ধিতান্ত, একটা হচ্ছে কৃত প্রত্যয়জাত শব্দ থেকে কিভাবে হয়, আরেকটা হচ্ছে তদ্ধিত পদ থেকে বা প্রত্যয় থেকে কিভাবে বিশেষণ গঠন হয়। কৃদন্ত আর তদ্ধিতান্ত, এটা তোমাদের জন্য আমি একটু মার্ক করে রাখি, এইটা অবভিয়াসলি তোমাদের আলাদা ক্লাসে বোঝাতে হবে, কারণ হচ্ছে এইটা যখন প্রকৃতি আর প্রত্যয়ের ক্লাস তোমাদের নেব তখন তোমাদের পড়াবো, ঠিক আছে। কারণ হচ্ছে এটা খুবই ব্রড দুইটা টপিক, এই দুইটা টপিক অবভিয়াসলি এখন ডিসকাস করার মতো না, এটা আই হোপ তোমরাও বুঝো, তাই না। আমি একটু লিখে রাখি যে প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে পড়াবো। প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে পড়াবো, হ্যাঁ ঠিক আছে, বুঝছো। কারণ এই দুইটাই অনেক বড় টপিক, এত ছোট করে আরেকটা টপিকের মধ্যে দিয়ে এটা যদি তোমাদের পড়াই দেই তোমাদের বোঝাটা আসলে ভালো হবে না। তো আমরা এই যে কৃদন্ত আর তদ্ধিতান্ত আছে, এটা কোথায় পড়বো? যখন কিনা আমরা প্রকৃতি আর প্রত্যয় ক্লাস করব, ঠিক আছে, লিখে রাখছি। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে তোমরা একটা প্রশ্ন করেছো যে ভাইয়া সমাস সিদ্ধ কোনগুলো। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বেকার, নিয়ম বিরুদ্ধ, চৌচালা, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু সবগুলোই সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন, এই কারণে এগুলোকে বলা হচ্ছে সমাসসিদ্ধ। তার মানে এই যে পদগুলো সমাসসিদ্ধ হয়ে যখন কোনো বিশেষণ গঠন করা হয় তখন এগুলোকে আমরা আলাদা করে বলতে পারি যে সমাসসিদ্ধ, বা সমাসের মাধ্যমে কিন্তু এই যে বিশেষণগুলো এই বিশেষণগুলো গঠিত হচ্ছে, বুঝছো। আচ্ছা, তারপরে দেখি, এরপরে আমরা ভাব বিশেষণ দেখতে পাচ্ছি। আমরা আগেই জেনেছি যে ভাব বিশেষণ চার প্রকার: 1 ক্রিয়া বিশেষণ, 2 বিশেষণের বিশেষণ, 3 অব্যয়ের বিশেষণ এবং 4 হচ্ছে বাক্যের বিশেষণ। এক্সাম্পল দিয়ে পড়বো, আগে একটু শর্টে পড়ে নেই। প্রথমত ক্রিয়া বিশেষণ, যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। বিশেষণের বিশেষণ খুবই সহজ, যেই অ্যাডজেক্টিভ অন্য কোনো একটা অ্যাডজেক্টিভকে বিশেষিত করে বা অন্য কোনো একটা অ্যাডজেক্টিভকে স্পেসিফাই করে বা যেটাকে ডেভেলপ করে বা সেটার অবস্থা বোঝায় সেটাকে বলা হয় বিশেষণের বিশেষণ। অব্যয়ের বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদ বা যে অ্যাডজেক্টিভ অন্য কোনো অব্যয় পদকে বিশেষিত করে। আর বাক্যের বিশেষণ হচ্ছে যেই বিশেষণ পদ একটা সম্পূর্ণ বাক্য, একটা কমপ্লিট সেন্টেন্সকে বিশেষিত করে। ক্লিয়ার? এখন তারপরে দেখি,
তারপরে দেখি, হ্যাঁ, এরপরে এক্সাম্পল পড়বো আমরা। ক্রিয়া বিশেষণ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল ক্রিয়া বিশেষণের, ধীরে ধীরে বায়ু বয়, পরে একবার এসো। তার মানে এইখানে এই যে বায়ু বয়, দেখো বায়ুটা তো হচ্ছে এখানে নাউন, তাই না? বয়টা কি? বয়টা হচ্ছে ভার্ব। এই যে ভার্বটা, এই ভার্বটাকে যে অ্যাডজেক্টিভ বিশেষিত করেছে সেটা হচ্ছে ধীরে ধীরে। এই কারণে এখানে ধীরে ধীরে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং আরো যদি নির্দিষ্ট করে বলি এটা একটা ক্রিয়া বিশেষণ, কারণ এটা একটা ক্রিয়াকে বিশেষিত করেছে। তারপরে দেখি, পরে একবার এসো। এই যে এসো, কাম, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সরি, এটা হচ্ছে একটা ভার্ব। আসাটা একটা ভার্ব, এটা একটা কাজ না, এটা একটা ভার্ব। এই ভার্বটাকে যেহেতু পরে, কখন এসো? পরে এসো, একটা অবস্থা বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে। এই কারণে এই যে পরেটা, এই পরেটা একটা হচ্ছে গিয়ে ক্রিয়া বিশেষণ, কারণ এটা এসোকে স্পেসিফাই করছে, কখন এসো? পরে এসো, বুঝছো? তারপরে দেখি বলো। এরপরে আমরা দেখব বিশেষণের বিশেষণ। সামান্য একটু দুধ দাও, এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, রকেট অতি দ্রুত চলে। দেখো এইখানে আমরা সবগুলো এক্সাম্পলই আলাদা আলাদা করে এক্সপ্লেন করি। মনে রাখবা, বিশেষণের বিশেষণ মানেই হচ্ছে একটা সেন্টেন্সে বা একটা বাক্যে অ্যাটলিস্ট দুইটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ থাকবে, কারণ এখানে বলাই হচ্ছে বিশেষণের বিশেষণ, অর্থাৎ একটা বিশেষণকে, একটা অ্যাডজেক্টিভকে আরেকটা অ্যাডজেক্টিভ যখন মডিফাই করবে তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে ওই বিশেষণটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ এনাদার অ্যাডজেক্টিভ। দেখো এইখানে আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, হ্যাঁ, সামান্য একটু দুধ দাও, এই যে এখানে যে বিশেষণের বিশেষণটা আছে সামান্য একটু দুধ দাও, এখানে যদি সামান্য শব্দটা নাও থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু সেন্টেন্সটা, এটার যে মিনিংটা সেটা বোঝাতে পারতো। একটু দুধ দাও, একটু, এই যে একটুটা, এটা হচ্ছে একটা বিশেষণ। একটুর আগে যদি সামান্য হয়, এটা কিন্তু বিশেষণটাকে আরো স্পেসিফাই করে। তার মানে একটু মানে হচ্ছে অল্প, সামান্য একটু মানে হচ্ছে আরো অল্প। অর্থাৎ এইখানে এই একটা অ্যাডজেক্টিভকে এই আরেকটা অ্যাডজেক্টিভ আরো বেশি যেহেতু মডিফাই করছে, এই কারণে এটা হয়ে যাচ্ছে বিশেষণের বিশেষণ। ঠিক আছে? তারপরে সে এ ব্যাপারে অতিশয় দুঃখিত। আমরা যদি এই অতিশয়টা সরিয়ে দেই তাহলে সে এই ব্যাপারে দুঃখিত। এই যে দুঃখিতটা, এই দুঃখিতটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই দুঃখিতটা একটা অ্যাডজেক্টিভ, এবং অতিশয় এই শব্দটা ছাড়াও, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অফ এনাদার অ্যাডজেক্টিভ ছাড়াও এই সেন্টেন্সটা কিন্তু তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে বা সম্পূর্ণ অর্থটা সে বোঝাতে পারে। এই কারণে এই ব্যাপারে সে দুঃখিত, এই সেন্টেন্সটাও কমপ্লিট একটা সেন্টেন্স। কিন্তু এই দুঃখিতর আগে যখন আমরা এই অ্যাডজেক্টিভটা যোগ করে দেই, অর্থাৎ অতিশয়, তার মানে বোঝানো হয় সে অত্যন্ত দুঃখিত, সে খুবই দুঃখিত। এই যে দুঃখিত, কতটা দুঃখিত? অত্যন্ত দুঃখিত। এই কারণে এটা হয়ে যাচ্ছে একটা বিশেষণের বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ এনাদার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপরে দেখি, আচ্ছা, আসমা খাতুন বলছে অতিশয় মানে কি? অতিশয় মানে হচ্ছে অত্যন্ত। ফারিয়া ফারুক বলছে বিশেষণের বিশেষণ কি অ্যাডভার্ব? কাছাকাছি, কিন্তু বাংলা ব্যাকরণে আলাদা করে অ্যাডভার্বের কোনো স্কোপ রাখা হয় নাই, এই কারণে এটাকে আমরা বিশেষণের বিশেষণ বলি, বাট ইংরেজিতে এটা অ্যাডভার্ব হিসেবে অনেক সময় ব্যবহার হয়। এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে। এইখানে এই যে দ্রুতটা, এই দ্রুতটা কিন্তু একটা ক্রিয়া বিশেষণ। তার মানে দেখো তো, আমরা এতটুকু অংশ যদি সরিয়ে দেই, সবসময় মনে রাখবা বিশেষণের বিশেষণ হচ্ছে সেই বিশেষণ পদটা, যেই পদটা বাক্যে না থাকলেও বাক্যের অর্থ প্রকাশে তেমন কোনো সমস্যা হয় না। দেখো, এই যে দেখো ম্যাজিক, রকেট দ্রুত চলে। আমি যদি এটা বলতাম রকেট দ্রুত চলে, তাহলে কিন্তু এটা অর্থটা প্রকাশ করে। ঠিকঠাক, চলে এটা একটা ক্রিয়া, ভার্ব, আর এটার আগে যে দ্রুতটা অর্থাৎ যে বিশেষণটা বা অ্যাডজেক্টিভটা যোগ হয়েছে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ এইখানে রকেট দ্রুত চলে, এই দ্রুতটা একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। এখন আমি যদি বলি তার আগে একটা অতি যোগ করে দেই,
এই অতিটা কিন্তু এই যে ধ্রুতটা আছে এই ধ্রুতটাকে বিশেষায়িত করে, এই কারণে এই যে অতিটা আছে এটা হচ্ছে একটা বিশেষণের বিশেষণ। দিস ওয়াজ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড এই যে অতিটা আছে এই অতিটা হচ্ছে এই বিশেষণকে আরো বিশেষিত করেছে, এই কারণেই এই অতিটা একটা বিশেষণের বিশেষণ। বুঝছো? আচ্ছা, তারপরে দেখি একজন প্রশ্ন করেছে অতি মানে কি? অতি মানে হচ্ছে অত্যন্ত, অনেক বেশি। তারপর একটু কমেন্টে লিখে জানাও তো বুঝছো কিনা। আমি একটু পানি খাই, তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে এই পর্যন্ত বুঝছো কিনা। একটু কমেন্টে লিখে জানাও এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বুঝতে পেরেছো আমি পরের প্রশ্নটাতে চলে যাই। অব্যয় বিশেষণ। ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, এইখানে বিশেষণ কোনটা? বিশেষণ হচ্ছে দেখো এইখানে এই যে নির্লজ্জটা আছে অর্থাৎ যার লজ্জা নাই, এটা হচ্ছে একটা বিশেষণ। এখন এইখানে এই যে ধিক শব্দটা আছে, এই যে ধিক শব্দটা এইটা কিন্তু একটা অব্যয়, কারণ হচ্ছে এই ধিক শব্দটার আলাদা করে কোনো পরিবর্তন হয় না এবং এই ধিক শব্দটা এখানে কোনো রূপ পরিবর্তন করে না, এই কারণে এটা হচ্ছে একটা অব্যয়। আর এই অব্যয়টা কাকে বিশেষায়িত করছে? এই অব্যয়টা এই অব্যয়টা আচ্ছা ধিক শব্দের মানে কি? উত্তর হচ্ছে ধিক্কার। বুঝছো? আচ্ছা, তারপরে একজন বলছে ক্রিয়াটা, সুমাইয়া জাহান রাইসা বলছে ক্রিয়াটা বুঝি নাই, বুঝাই দিব, সমস্যা নাই। কমেন্টে লিখে জানাও বুঝছো আর বুঝো নাই। আচ্ছা দেখো এই যে অব্যয় বিশেষণটা কিরকম? সেটা হচ্ছে যেটা কোনো অব্যয়কে বিশেষায়িত করে সেটাই হচ্ছে কি? অব্যয় বিশেষণ। বুঝছো? এখানে এই যে ধিক এইটা হচ্ছে এখানে অব্যয় বিশেষণ। তারপর আমরা দেখতে পাচ্ছি বাক্যের বিশেষণ, এটা দেখায় তারপরে ক্রিয়া বিশেষণটা আবার এক্সপ্লেন করব। দুর্ভাগ্যক্রমে দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, এইখানে আমি যদি দুর্ভাগ্যক্রমে এটাকে সরিয়ে দেই, দেখো তো দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, তাই না? দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে, এই সেন্টেন্সটা কিন্তু একটা পুরো বাক্যের অর্থ প্রকাশ করে। এটার আকাঙ্ক্ষা ঠিকঠাক, এটার যোগ্যতা ঠিকঠাক, এটার আসক্তি ঠিকঠাক, সবই ঠিক আছে। অর্থাৎ একটা বাক্য হওয়ার জন্য যে তিনটা গুণ থাকতে হয় সবগুলো এটা ঠিকঠাক আছে। তো এই বাক্যটার আগে যখন একটা অ্যাডজেক্টিভ এরকম যুক্ত হয় দুর্ভাগ্যক্রমে, তখন এই অ্যাডজেক্টিভটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে এবং এই কারণে এটা হয়ে যায় তখন কি? এটা হয়ে যায় একটা বাক্যের বিশেষণ। বুঝছো? এটা হয়ে যায় একটা বাক্যের বিশেষণ। তারপরে আসমা খাতুন বলছে ধিক অথবা ধিক্কার মানে কি? ধিক্কার মানে হচ্ছে ছিচি করা, তার মানে হচ্ছে ছি 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 ছি, তুই চুরি করেছিস, এইটা হচ্ছে ধিক্কার। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত পড়ে ফেললাম। আর আচ্ছা, একজন বন্ধু প্রশ্ন করেছিল ভাইয়া ক্রিয়া বিশেষণ কি? এটাও একটু বলে দেই। ক্রিয়া বিশেষণ হচ্ছে যে দেখো যখন এইখানে বায়ু বয়, এটা একটা ভার্ব না? এসো, এটা একটা ভার্ব না? এই ভার্বটা আমি একটু লিখেও দেই যাতে তোমরা যখন লেকচার শিট পাবে তখন যাতে তোমরা ঠিকঠাক সব কাজ করতে পারো, এইটাও আমি একটু লিখে দেই। হ্যাঁ, আচ্ছা, এই যে বটা এটা যেহেতু একটা ভার্ব, এই যে এসোটা এটাও যেহেতু একটা ভার্ব, এই ভার্বটাকে যেই অ্যাডজেক্টিভ বা যেই বিশেষণ বিশেষিত করছে বা স্পেসিফাই করছে বা মডিফাই করছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ বয়, বাতাস যে বয় এটা কিভাবে বয় বা বাতাস বওয়ার অবস্থাটা কিরকম সেটা হচ্ছে ধীরে ধীরে। একবার এসো, কবে এসো, কখন এসো, পরে এসো, অবস্থা বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে। অর্থাৎ যে অবস্থা বোঝাচ্ছে কিসের অবস্থা বোঝাচ্ছে? ভার্বের, এই কারণে এটা হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ। বুঝছো? আচ্ছা, তারপরে দেখি আচ্ছা, তো তোমরা ইতিমধ্যেই এই ব্যাপারটা বুঝে ফেলেছো। তারপরে দেখি পরের স্লাইডে যাই আমরা। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশেষণের অতিশায়ন। এটা যদি সহজ করে বলি এটা হচ্ছে একটা কম্পারিজন, বা যদি ইংরেজিতে বলি এটা হচ্ছে ডিগ্রি। সো এইটা তোমাদের জন্য আমি HW হিসেবে দিয়ে দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করবে, কারণ এটা তোমাদেরকে আলাদা করে কোনো কিছু বোঝানোর নাই। যখন একটার সাথে আরেকটা কোনো কিছু তুলনা করা হয় বা কম্প্যারিজন করা হয় তখন সেটাকে অতিশায়ন বলা হয়। যেমন এটার চেয়ে ওটা ভালো, বা এটার চেয়ে ওটা বড়, এটার চেয়ে ওটা খারাপ, এই ধরনের যখন কোনো কিছু বলা হয়, তুলনা করা হয়, তখন সেটা হয়ে যায় অতিশায়ন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি
এখন আমরা দেখব হচ্ছে একই পদের কিভাবে বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ হয়। কারণটা খুবই মজার। ইন্টারেস্টিংলি একটা শব্দ বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর নির্ভর করে সেটা কোন পদ হবে সেটা ডিপেন্ড করে। তার মানে হচ্ছে ভালো এই শব্দটা বিশেষণ হতে পারে আবার বিশেষ্য হতে পারে, ডিপেন্ডস অন হাউ ইট ইজ বিং ইউজড ইন আ সেন্টেন্স। তো এই যে ভালোটা এইটা দেখো এক্সাম্পল একটা বুঝেই বাকিগুলো তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ফরিদা ইয়াসমিন বলছে ভাইয়া অনেক ফাস্ট পড়াচ্ছেন। হ্যাঁ ফাস্ট পড়াচ্ছি, কারণ হচ্ছে যে ওই যে আগে যেটা বললাম যে যেহেতু তোমরা ক্লাস রিপোর্ট করো এই জন্য ক্লাস শেষ করে দেওয়ার আগে যতটুকু পারা যায় কন্টেন্ট কভার আপ করার ট্রাই করি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আসতে পড়াচ্ছি, কোনো সমস্যা নাই। তো দেখো আমি একটা এক্সাম্পল তোমাদের বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা বাসায় পড়বা। ভালো এই যে শব্দটা আছে, এই শব্দটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার এই শব্দটা বিশেষ্য বা হচ্ছে কি রূপে ব্যবহৃত হতে পারে বা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন এক্সাম্পল যদি আমরা দেখি, ভালো বাড়ি পাওয়া কঠিন, এইখানে এটা কিন্তু একটা অবস্থা বোঝানো হচ্ছে, অর্থাৎ এই যে বাড়িটা, এই বাড়িটার অবস্থা বোঝাচ্ছে ভালো, অর্থাৎ এইটা একটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার আপন ভালো সবাই চায়, নিজের কেমন সবাই চায়, নিজের ভালো সবাই চায়, এইখানে ভালোটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে তোমার ভালোত্বের একটা নাউন, এই কারণে এটা বিশেষ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি এরপরে আমরা দেখছি মন্দ, এই শব্দটা আছে, আরো কয়েকটা শব্দ আছে এখানে যেগুলো তোমরা একটু পড়লেই বুঝবে। যে দেখো পূর্ণ শব্দটা কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কখন নাউন হিসেবে ব্যবহৃত হয়, নিশীথ কখন অ্যাডজেক্টিভ কখন নাউন, শীত কখন অ্যাডজেক্টিভ কখন নাউন, সবগুলোই কিন্তু তোমরা এই যে স্লাইডটা আছে এই স্লাইডটা পড়লেই বুঝতে পারবে, এটা তোমাদেরকে আলাদা করে এক্সপ্লেন করার আই গেস কিছু নাই। ঠিক আছে, আসমা খাতুন বলছে এইচডব্লিউ কি দিয়েছেন বুঝলাম না। এইচডব্লিউ কিছু লিখতে হবে না, পড়বা, পড়াটা এইচডব্লিউ। হোমওয়ার্ক মানে যে লেখা তা কিন্তু না, পড়বা। বাসার কাজ মানে হচ্ছে তোমরা এটা এই লেকচার ওয়াইজ পড়বা। তারপর সত্য ঠান্ডা, এই দুটো শব্দ কিভাবে অ্যাডজেক্টিভ এন্ড কিভাবে নাউন হিসেবে ব্যবহৃত হয় এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এরপরে আমরা বিশেষ্য পড়ে ফেললাম, নাউন পড়ে ফেললাম, বিশেষণ পড়ে ফেললাম, অর্থাৎ আমরা কিন্তু দুইটা মেজর যে পদ সে দুইটা পড়ে ফেলেছি, অর্থাৎ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ আমরা পড়ে ফেলেছি। এখন আমাদের সর্বনাম পদ পড়ার পালা। ঠিক আছে, আচ্ছা আমি একটু প্রশ্ন দেখি তোমাদের, তারপর আমরা সর্বনাম পদ পড়া শুরু করব। এমডি খোকন প্রশ্ন করেছে ভাইয়া লেকচার শিট দিবে না? হ্যাঁ দিব অবশ্যই। আচ্ছা দেখি তোমরা কমেন্টে লিখে জানাও কারো কোনো প্রশ্ন থাকলে। রিয়াদ হাসান বলছে অ্যাসাইনমেন্ট কবে সলভ দিন ভাই? তোমার কমেন্ট আমি বুঝি নাই। আচ্ছা তারপর দেখি তোমাদের কমেন্টগুলো একটু লিখে জানাও যে তোমাদের আসলে কিভাবে পড়ালে ভালো হয়। আমি চাইলে তোমাদেরকে আরো ধীরে ধীরে আস্তে সুস্থে পড়াতে পারতাম, কিন্তু তোমাদেরকে আগেই যেটা বললাম, যেহেতু আমার উপর একটা কনস্ট্যান্ট প্রেশার আছে যে হুটহাট করে লাইভ বন্ধ হয়ে যায়, হুটহাট করে লাইভ ইন্টারাপ্টেড হয়। ঠিক আছে, এবং কারণটা তো তোমরা অবভিয়াসলি সবাই জানো ইতোমধ্যে। এই কারণে আমি চেষ্টা করি যে লাইভ শেষ হয়ে যাওয়ার আগে একটানা যতটুকু পড়ানো যায় সেটা একটানা পড়াতে, এরপরে তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু না বোঝার থাকে, সেগুলো আমি ওই এরপরে সলভ করিয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা সাদমান সাকিব বলছে মাঝে মাঝে কুইজ করলে ভালো হতো। আমরা একটা টোটাল কুইজ তোমাদের নেব পুরো পত্র প্রকরণটা পড়ানোর পরে, যেটা অলরেডি বললাম যে অন্যান্য ক্লাসগুলোর মতো এই ক্লাসটা তোমাদেরকে আস্তে ধীরে পড়ানো যেত যদি কিনা এই ধরনের লাইভ ইন্টারাপশনের সমস্যা না হতো আর কি, বুঝছো?
আচ্ছা, এখন আমরা একটু সর্বনাম পদটা পড়ি, যেহেতু তোমরা প্রশ্ন করছো মূলত অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে, তবে আমি পার্টিকুলারলি অ্যাসাইনমেন্ট করাবো না, আমি হচ্ছে তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটাই পড়াই আপাতত। এখন আমরা সর্বনাম পদটা পড়বো। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাকেই বলা হয় সর্বনাম পদ। তার মানে হচ্ছে কোনো নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম পদ। অর্থাৎ যেই পদটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেই পদটাকে আমরা বলি প্রোনাউন, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন বা হচ্ছে সর্বনাম। ঠিক আছে, যেমন যারা দেশের জন্য জীবন দিতে পারেন তারাই দেশপ্রেমিক। এখানে তোমরা বলো তো দেখি, যারা দেশের জন্য জীবন দিতে পারেন তারাই দেশপ্রেমিক, এখানে সর্বনাম কোনটা, প্রোনাউন কোনটা? সর্বনাম বা প্রোনাউন কোনটা একটু লিখে জানাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, অনেকেই লিমন বলছো যে ভাই আপনি নর্মালি পড়ান, ফাস্ট পড়ালে অনেক সমস্যা, স্লোলিতেই যতটুকু পড়ানো যায়। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, মাহফুজুর রহমান বলছে যারা, মাহি বলছে তারা, সুরমা আফরোজ বলছে যারা, তৌফিক বলছে তারা। তার মানে হচ্ছে বেসিক্যালি এখানে যারা এবং তারা দুইটাই কিন্তু সর্বনাম, কারণ এই যে যারাটা এটাও আন্ডারলাইন করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এইটাও একটা নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, এই যে তারা এটাও একটা নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখি, সর্বনাম পদের অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা একটু এক এক করে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা শেষ করতে। ব্যক্তিবাচক বা পুরুষবাচক, প্রথমটাই হচ্ছে সর্বনাম পদের প্রথম প্রকারভেদ হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তারা, এরা, ও, ওরা যখন কিনা এই যে তিনটা পুরুষ আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইগুলো যখন বোঝানো হয় তখন এইটাকে আমরা বলতে পারি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। কি বলতে পারি? ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। তার মানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন, একটু পরেই তোমাদেরকে পড়াবো, যখন এমনটা হয় তখন আমরা সেটাকে বলতে পারি ব্যক্তিবাচক বা পুরুষবাচক। ঠিক আছে, আচ্ছা, আপনরা জিজ্ঞেস করেছে সর্বনাম মানে কি। সর্বনাম মানে হচ্ছে যেটা সর্বপ্রকার নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আত্মবাচক, দেখো স্বয়ং, নিজে, খোদ, আপনি। এই আপনি কিন্তু সেকেন্ড পার্সন না, এই আপনিটা কিন্তু ফার্স্ট পার্সন, মানে আপনার কথা বোঝানো হচ্ছে, নিজের কথা বোঝানো হচ্ছে। তোমাদের জন্য একটু আমি লিখে দেই যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আপনি বলতে নিজেকে বোঝানো হচ্ছে, এখানে আপনি বলতে নিজেকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে সামীপ্যবাচক, এই, এরা, ইহারা, ইনি। সামীপ্য মানে কি জানো? সামীপ্য মানে হচ্ছে কোনো কিছুর সাথে যখন কোনো কিছুকে এক ধরনের সামীপ্য বোঝানো হয়, তার মানে হচ্ছে যখন কোনো কিছুর সাথে অন্য কিছু একটা সম্পর্ক বোঝানো হয় তখন, বা যেটা কাছাকাছি বোঝানো হয়। সামীপ্য বলতে মূলত কুলের সমীপে, তোমরা কি কখনো এটা শুনেছো? সামীপ্য মানে হচ্ছে কাছে বোঝায়। এই, এরা, ইহারা, ইনি, যখন এগুলো বলা হয় তার মানে হচ্ছে যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু এই যে কাছেই আছে, বুঝছো? এই যে এদিকে আসেন, এটা আমরা কাকে বলি? যে অনেক দূরে আছে তাকে কিন্তু বলি না, একদম কাছাকাছি যিনি আছেন। সামীপ্য বলতে কাছে বোঝানো হয়। তোমাদের জন্য এটাও আমি একটু লিখে দেই, সামীপ্য বলতে বোঝানো হয় কাছে। দূরত্ববাচক, সামীপ্য মানে হচ্ছে কাছে, আর দূরত্ববাচক মানে কি বুঝতেই পারছো, বলাই বাহুল্য। দূরত্ববাচক মানে হচ্ছে দূরে, তার মানে ওই যে ওই লোকটা, ওই দেখা যায় তাল গাছ,
ওইসব কাজ যারা করে তারা ভালো না। তার মানে দূরের যখন কোনো কিছু বোঝানো হয় তখন সেটা হয়ে যায় দূরত্ববাচক। তার মানে হচ্ছে সামীপ্যবাচকের বিপরীতেই হচ্ছে দূরত্ববাচক, এবং দুইটাই ইন্টারেস্টিংলি সর্বনাম বা প্রোনাউনের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে সাকুল্যবাচক। আচ্ছা, আব্দুল্লাহ ফাহিম প্রশ্ন করছে সাকুল্যবাচক মানে কি, এখনো পড়াইনি, আসছি দাঁড়াও। সাকুল্যবাচক বলতে বোঝানো হয় সব, বুঝছো? সাকুল্য বলতে সকলে বোঝায়, এটাও লিখে দিই তোমাদের জন্য। হায় হায়, কই গেল, সর্বনাশ, অ্যালাইনমেন্টের ধ্বংস অবস্থা। সাকুল্য সমান হচ্ছে সকলে, লিখে দেই। হ্যাঁ, সাকুল্য মানে হচ্ছে সকলে বা এন্টায়ারলি বোঝায়, এন্টায়ারলি, বুঝছো? এন্টায়ারলি সব, সকল, সমুদয়, তাবৎ, সকল কিছু যখন বোঝানো হয়, পুরো যেই ব্যাপারটা আছে পুরোটা যখন বোঝানো হয়, তখন আমরা সেটাকে বলি সাকুল্যবাচক প্রোনাউন, বা সেটাকে আমরা বলি সাকুল্যবাচক সর্বনাম, বুঝছো? তারপরে দেখি। আচ্ছা, আসমা খাতুন বলেছে ভাইয়া আমাদের স্কুলে বাংলা টিচার আমাদেরকে এগুলো মুখস্থ করান, আমাদের কি এগুলো মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না। তো দেখো, তোমাদেরকে তো আমি সব বুঝিয়ে দিচ্ছি। এই যে আমরা এখানে বুঝে নিচ্ছি, আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে কোনটাকে কেন কোন ধরনের সর্বনাম বলা হয়, তাই না? দেখো, আত্মবাচক যেটা আত্মকে বোঝায় বা নিজেকে বোঝায়। সামীপ্য মানে কি? সামীপ্য মানে হচ্ছে কাছে, সমীপে, এই যে লিখে দিয়েছি কাছে, এই, ইনি, এরা, ইহারা, ইনি, এগুলো সবগুলো হচ্ছে কাছে। দূরত্ববাচক যেটা দূরে, কাছের অপোজিট দূরে, এটা তো আমরা এমনি বুঝতে পারছি, তাই না? এই যে দাঁড়াও, লিখেও দেই, কোনো কিছুই মুখস্থ করতে হবে না, এখানে কোনো সমস্যা নেই। আই এম হিয়ার। হাই হাই, বানানের এই অবস্থা হচ্ছে কেন? দূরে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে যে সাকুল্যবাচকটা এটা হয়ে যাচ্ছে সকলে বা এন্টারলি। প্রশ্নবাচক, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি কে, কি, কেন, যখন কোনো প্রশ্ন বোঝানো হয় এবং সেই প্রশ্নটা কোন একটা সর্বনামের বিপরীতে ব্যবহার হয়, তখনই সেটা হয়ে যায় কি? তখন সেটা হয়ে যায় একটা প্রশ্নবাচক সর্বনাম। তার মানে হচ্ছে সে ভালো ছেলে, এটা প্রশ্নটা আমরা কি করতে পারি? কে ভালো ছেলে। এইখানে এই যে দেখো, কেটা সের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, এই কারণে এই যে কেটা আছে এটা একটা প্রশ্নবাচক সর্বনাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা জ্ঞাপক কি রকম? যেটা নির্দিষ্ট না, যেমন হচ্ছে আনস্পেসিফাইড। এটাও লিখে দেই তোমাদের জন্য, আনস্পেসিফাইড, বুঝছো? অনির্দিষ্টতা জ্ঞাপক মানে হচ্ছে কে করছে, কে বা কাহারা রিপোর্ট করিয়া আমাদের ক্লাস উড়াইয়া দিয়েছে, আমরা তাহা সম্পর্কে অবগত নই, ঠিক আছে। এই যে আমরা বলছি কে বা কাহারা, তার মানে হচ্ছে কে বা কারা কাজটা করেছে আমরা শিওর না। ওই যে থানায় জিডি করে না, যে মানে অজ্ঞাত সংখ্যক লোক আমাদের উপর হামলা চালিয়েছে, অজ্ঞাত সংখ্যক লোক আমাদের উপর সাইবার আক্রমণ চালিয়েছে। এই যে অনির্দিষ্টতা, এই অনির্দিষ্টতা যখন কোনো প্রোনাউনের ক্ষেত্রে বা যখন কোনো সর্বনামের ক্ষেত্রে বোঝানো হয়, তখন আমরা সেটাকে বলতে পারি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। তারপর হচ্ছে ব্যতিহারিক। ব্যতিহারিক কোনটা জানো? যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে একই জিনিস বোঝায়, পাল্টাপাল্টি, নিজে নিজে, পরস্পর, আপোষে। আপোষে বলতে যে মিউচুয়াল বোঝানো হচ্ছে। দেখো এইখানে একটা ঘটনা আছে, যখন এলাকায় গ্যাঞ্জাম হয় তখন এলাকার বড় ভাইরা এসে মিউচুয়াল করায় দেয় না? এই যে মিউচুয়াল তারা করায় দেয়, এই মিউচুয়ালটা কি কখনো একপাক্ষিক হয়? এটা কিন্তু দ্বিপাক্ষিক হয়, অর্থাৎ দুইটা পক্ষ বোঝানো হচ্ছে। ব্যতিহার বলতে তোমরা বুঝবা, আমি কিভাবে ব্যতিহার মনে রাখতাম এইটার একটা সহজ ট্রিক তোমাদেরকে বলি। দেখো, হার মানে কি? হার মানে হচ্ছে পরাজয়। পরাজয় মানে কি? পরাজয় মানে হচ্ছে এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কোন একটা খেলা বা কোন একটা গ্যাঞ্জাম, মারামারি কিছু একটা হয়েছে, যাতে এক পক্ষের হার হয়েছে, এক পক্ষের পরাজয় হয়েছে। এখন অর্থাৎ ব্যতিহার যখন আমি এটা বলতাম তখন আমি এইটা বুঝে নিতাম, এখানে যেহেতু হার আছে, অর্থাৎ এখানে যেহেতু হার বা জয় পরাজয়ের কথা আছে, জয় পরাজয়ের কথা থাকা মানেই এখানে অ্যাটলিস্ট দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষের মধ্যে খেলা হয়েছে অথবা দুইটা পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুইটা পক্ষ, দেখো এখানে দুইটা পক্ষ কি কি? একটা বলছে আপনা আর একটা পক্ষ বলছে আপনি, বুঝছো? দুইটা পক্ষ একই ধরনের কাজ করছে, কিন্তু এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি এভাবে মনে রাখতাম, যখন ক্রিকেট খেলা হয়
দুইটা পক্ষ মিলে কিন্তু একই ধরনের কাজ করে। একটা পক্ষ বলছে, একটা পক্ষ এই মনে করো ব্যাটিং করছে, আর একটা পক্ষ হচ্ছে আপনি এটা মনে করো বোলিং করছে। আবার মনে করো ফুটবল খেলা হচ্ছে, নিজে নিজে দুইটা পক্ষই কিন্তু একই ধরনের কাজ করছে, দুইটা দলই কিন্তু গোল দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ব্যতিহার আমি কিভাবে মনে রাখতাম, ট্রিকটা কি দেখো, ট্রিকটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ব্যতিহার আমি মনে রাখতাম হার মানে হচ্ছে এখানে কিছু একটা পরাজয়ের কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে এখানে জয় পরাজয় আছে। জয় পরাজয় যখন আছে তার মানে হচ্ছে খেলা হচ্ছে, মারামারি হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। এবং খেলা মারামারি যাই কিছু হোক, এখানে কিন্তু দুইটা পক্ষ আছে, এই কারণে দুইটা পক্ষ আবার একই ধরনের কাজ করছে। এইভাবে আমি ব্যতিহারিকটাকে মনে রাখতাম। ঠিক আছে, মার্ক করে দেই তোমাদের, তাহলে পরে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে সংযোগ জ্ঞাপক। এইখানে সংযোগ জ্ঞাপক কেমন, মানে হচ্ছে দুইটার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে যাচ্ছে। কিরকম হতে পারে এটা, এটা একটু এক্সাম্পল দেই। এইটা আর একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, আপোষে মানে কি, আপোষে মানে হচ্ছে মিউচুয়াল, আপোষে মানে হচ্ছে একটা নেগোসিয়েশনের কথা এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সংযোগ জ্ঞাপক যখন আমি বলছি, সংযোগ জ্ঞাপক মানে হচ্ছে, দেখো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে যিনি যারা যাহারা, এইটা যখন আমি বলছি দ্যাট মিনস এইখানে একটা বাক্য, ওই যে দেখো এই বাক্যটা দেখো তো, যারা দেশের জন্য জীবন দিতে পারেন তারাই দেশপ্রেমী। এখানে এই যারাটা এই তারার সাথে একটা সংযোগ স্থাপন করছে, এবং এই সংযোগ এই কমিউনিকেশনের মাধ্যমেই বাক্যের দুইটা অংশ পরস্পর একত্রিত হচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম বা সংযোগ জ্ঞাপক প্রোনাউন। বুঝছো, একটা বাক্যের দুইটা অংশকে যেই প্রোনাউনগুলো একসাথ করে, একত্রিত করে, সেই প্রোনাউনগুলোকে বলা হয় সংযোগ জ্ঞাপক প্রোনাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা দেশের জন্য জীবন দিতে পারেন তারাই দেশপ্রেমিক। এখানে যারা আর তারা এই দুটো সর্বনাম হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, অন্যাদিবাচক। অন্যাদিবাচক সর্বনাম কোনগুলো, খুবই সহজ, সেটা হচ্ছে অন্যকে বোঝায়। দেখো অন্য, অপর, পর, এগুলো কোন সর্বনামকে বোঝাচ্ছে, অন্য কিছু একটাকে বোঝাচ্ছে। বুঝছো, এই কারণে এগুলো হয়ে গেছে অনাদিবাচক সর্বনাম। এখন একজন বন্ধু প্রশ্ন করেছিল, ভাইয়া স্কুলে তো এগুলো মুখস্থ করা, এগুলো কি মুখস্থ করতে হবে? আমি মোটামুটি সবগুলোরই পাশে পাশে ব্যাখ্যা লিখে দিয়েছি, ব্যতিহারিকটার আলাদা একটা ট্রিক বুঝিয়ে দিলাম। অর্থাৎ আমরা আশা করি মনে রাখতে পারবো, আমাদের এইখানে কোনো প্রবলেম হবে না, আলাদা করে মুখস্থ করতে হবে না কোনো কিছু। ঠিক আছে, সো আমরা এরপরে যাই, এরপরে দেখি আমাদের জন্য কি আছে। এরপরে হচ্ছে সর্বনাম পদের পুরুষ আছে। পুরুষ হচ্ছে একটা পারিভাষিক শব্দ। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ্য ও সর্বনাম পদের আলাদা পুরুষ আছে বা পার্সন আছে। ঠিক আছে, এইখানে আমরা একটু কমেন্টে লিখে, এখানে হচ্ছে আমি একটু তোমাদের জন্য লিখে দেই যে এইটার ইংরেজিটা কি হবে। এটার ইংরেজিটা হচ্ছে পার্সন। বিশেষণ আর অব্যয়ের কিন্তু কোনো পুরুষ নাই। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণে পুরুষ হচ্ছে 3 প্রকার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণে পুরুষ হচ্ছে 3 প্রকার। রওশন বলছে যে ভাইয়া ভালো আর ভালোর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্যই ল আর লকার মধ্যে নাই। মানে করো, আমি যদি এটা লিখি ক র, এটাকে আমি কর উচ্চারণ করতে পারি, আবার কর উচ্চারণ করতে পারি, ওরকম আর কি। বুঝছো, এটার মধ্যে আলাদা কোনো অর্থগত পার্থক্য নাই। আচ্ছা, তারপরে দেখি, এখন ব্যাকরণে 3 প্রকার পুরুষ আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। ঠিক আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। একটু লিখে দেই যাতে তোমাদের মনে থাকে। ফার্স্ট, তারপর কি, তারপর মধ্যম পুরুষটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড, আর এই যে নাম পুরুষটা এটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, ওকে। সো আমরা দেখলাম যে এখানে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ কোনগুলো। এইগুলো আমাদের মূলত লাগে সর্বনাম বোঝার ক্ষেত্রে। কারণ হচ্ছে উত্তম পুরুষ কোনটা, আমি যখন নিজের কথা বলবো শুধুমাত্র নিজেকে আমি উত্তম বলবো, আমি বলবো হচ্ছে আমি একমাত্র ফার্স্ট পারসন। ঠিক আছে, আমি,
আমরা, আমাকে, আমাদের, স্বয়ং, খোদ, আপনি, আপনিতে যখন নিজেকে বোঝাচ্ছি তখন এগুলো হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। মধ্যম পুরুষ কোনটা? সরাসরি যখন আমি কারোর সাথে কথা বলি তখন সেটা হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন। তোমরা মানুষ ভালো না, তোমরা স্টুডেন্ট ভালো না, বা তোমরা স্টুডেন্ট হিসেবে খুব মনোযোগী, এক্ষেত্রে যখন আমি তোমরার কথাটা বলছি অর্থাৎ সরাসরি কারোর সাথে কথা বলছি তখন এই যে মধ্যম পুরুষের ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু তখন সেকেন্ড পারসন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেকেই ছুটি চাচ্ছ, ছুটি দিয়ে দেব, প্রায় শেষের দিকে চলে এসেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, নাম পুরুষ বা থার্ড পারসন কোনটা? যখন এমন কারোর কথা বলা হচ্ছে, যখন এমন কারোর কথা বলা হচ্ছে যে কিনা আমি নিজেও না, আবার আমার সামনে উপস্থিত নাই, বা যার সাথে আমি সরাসরি কথা বলছি না, অন্য কারো সম্পর্কে যে কিনা এই মুহূর্তে অনুপস্থিত, বা যার সম্পর্কে আমি পরোক্ষভাবে বলছি, সে হচ্ছে গিয়ে নাম পুরুষ। মনে রাখবা যে কারোর নামই থার্ড পারসন বা নাম পুরুষ। ঠিক আছে, সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ। এই যে এখানেই এটা অলরেডি লিখে দিয়েছি, সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ, সমস্ত বিশেষ্য শব্দই নাম পুরুষ। ঠিক আছে, এই যে সো এইখানে আমরা এটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা তার মানে এইখানেও তিনটা পুরুষের প্রকার বুঝে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তো আমাদের এতটুকু পড়া হয়ে গেছে, আমরা সর্বনাম পদটাও মোটামুটি এগিয়ে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক সর্বনাম। আমরা অনেকেই ছুটি চাচ্ছ, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, কোনো সমস্যা নাই, প্রায় শেষ। হ্যাঁ, দেখি আর কয়টা স্লাইড বাকি আছে। দিস ইজ দ্য লাস্ট স্লাইড, এটাই তোমাদের আজকের দিনের শেষ স্লাইড, এরপরে আজকে আর পড়াবো না, কোনো সমস্যা নাই। আসমা খাতুন বলছে ক রস্বইকার কি আর ক দীর্ঘইকার কি এর মধ্যে পার্থক্য কি, এটা একটু ছোট্ট করে বলে দেই। যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেওয়া সম্ভব তখন সেই প্রশ্নটা ক রস্বইকার দিয়ে হয়। আর যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া সম্ভব না, যখন কোনো প্রশ্নের উত্তর আরো ব্রডলি দিতে হয় তখন সেটা ক দীর্ঘইকার দিয়ে বলতে হয়। ঠিক আছে, সাধারণ রূপ। এক নম্বর কথা হচ্ছে উত্তম পুরুষ। আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, কবিতায় মোর অথবা মোরা। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণ রূপ। মধ্যম পুরুষ কিরকম? তুমি, তোমরা, তোমাকে, তোমাদিগকে, তোমার, তোমাদের, এগুলো। নাম পুরুষ সে, তারা, তাহারা, তাকে, তাহাকে। এই যে এগুলো আছে, এই যে এগুলো আছে, আচ্ছা, এই যে এই শব্দগুলো আছে এগুলো হচ্ছে সাধারণ রূপ, ব্যক্তিবাচক সর্বনামের সাধারণ রূপ। এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সম্ভ্রমাত্মক। সম্ভ্রম মানে কি জানো? সম্ভ্রম মানে কি? সম্ভ্রম মানে হচ্ছে সম্মান। এই যে দেখো, সম্ভ্রম মানে হচ্ছে সম্মান। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু আপনারা, আপনাকে, আপনার, আপনাদের, এইগুলো কিন্তু সবগুলোই কি সম্ভ্রম দিয়ে বোঝাচ্ছি। এইখানে একটা জিনিস ইন্টারেস্টিংলি মনে রাখবা যে এইখানে কিন্তু কোনো উত্তম পুরুষ হয় না। এটাও তোমাদের জন্য একটু লিখে দেই। এখানে যে উত্তম পুরুষটা, এটা কিন্তু হয় না, অর্থাৎ নিজেকে নিজে আলাদা করে কোনো সম্মান দেওয়া যায় না। এই কারণে এখানে আলাদা করে, এখানে আমরা আলাদা করে কিন্তু উত্তম পুরুষ দেখতে পাই না, বুঝছো? এখানে আলাদা করে কিন্তু আমরা কোনো উত্তম পুরুষ দেখতে পাচ্ছি না। কিন্তু কিন্তু এখানে মধ্যম পুরুষ হয়, এখানে নাম পুরুষও হয়, বুঝছো? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি উত্তম পুরুষ সে সম্ভ্রমাত্মক রূপ বা সম্মানের রূপ হয় না, মধ্যম পুরুষের হয়, নাম পুরুষ বা থার্ড পারসনের হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক রূপ। দেখো, আমরা যখন কাউকে তুই, তোরা এইসব বলি তখন সেটা কি হয়? তখন কিন্তু সেটা তুচ্ছার্থ হয়। আবার
এটা কিন্তু ঘনিষ্ঠতাও বোঝাতে পারে। কখন ঘনিষ্ঠতা হতে পারে? যখন কিনা দেখো, যখন আমি বলি, যখন কিনা আমি আমার কোনো বন্ধুকে সম্বোধন করি, তখন কি আমি তাকে আপনি করে বলি, তখন কি আমি তাকে তুমি করে বলি, তখন কিন্তু আমি তাকে যে তুই বলি, এই তুইটা কিন্তু তাকে তুচ্ছ করতে নাই, তুইটা কিন্তু তাকে তার সাথে যে আমার ঘনিষ্ঠতা সেটা বোঝানোর জন্য করি, ঠিক আছে? এই কারণেই তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা যে রূপটা রয়েছে সেটা কিন্তু সেম, একই রকম। তার মানে তুই ভালো না, এটা আমি যেমন তুচ্ছ অর্থ করে বোঝাতে পারি, আবার তুই আমাকে ডাক দিস, বন্ধু তুই স্কুলে যাওয়ার সময় আমাকে ডাক দিস, এইখানে তুইটা কিন্তু ঘনিষ্ঠতা বোঝায়। আর তুই বেটা মানুষই খারাপ, তুই বেটা একটা বাটপার, এইখানে কিন্তু তুইটা তুচ্ছার্থ বোঝায়। কিন্তু দেখো এখানে যে তুই শব্দটা ব্যবহৃত হচ্ছে এটা তুচ্ছ অর্থ যেরকম, আবার ঘনিষ্ঠতা অর্থ একই রকম। অর্থাৎ তুচ্ছার্থ এবং ঘনিষ্ঠতা দুইটা বোঝানোর জন্য আমরা এখানে একই সর্বনাম ব্যবহার করি। এখন কখন এটা তুচ্ছার্থে বোঝানো হচ্ছে আর কখন এটা ঘনিষ্ঠতা অর্থে বোঝানো হচ্ছে, এই ব্যাপারটা আমি ডিটারমাইন করতে পারি যে এইটা বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার ওপর, বুঝছো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুচ্ছার্থে নাম পুরুষে ব্যবহার হচ্ছে ইহা, ইহারা, এই, এরা, উহা, উহারা, ও, ওরা, ওদের, এই জিনিসটা। তো আমরা আজকের ক্লাসে মূলত তিনটা পদ সম্পর্কে পড়লাম, বিশেষ্য, বিশেষণ আর সর্বনাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি পদগুলো সম্পর্কে পড়বো এবং পরবর্তী ক্লাসটা আমাদের কবে হবে? পরবর্তী ক্লাসটা হবে, আজকে তো সোমবার, এই পরবর্তী ক্লাসটা আগামীকালে আমি নেওয়ার চেষ্টা করব, আবার বিকাল 5:15-তে, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করেছি, কারণটা তোমাদেরকে আগেই বলেছি। তো আজকের ক্লাসের পরে আমরা লেকচার শিটটা যখন দিয়ে দেব তখন তোমরা সবগুলো জিনিস পড়ে আরেকবার নোট ডাউন করে আমাকে যে ফিডব্যাক ফর্ম, ওই ফিডব্যাক ফর্মে একটু লিখে জানাবে যে তোমাদের কোন কোন জিনিসগুলো নিয়ে বুঝতে সমস্যা আছে বা কনফিউশন আছে। আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে ফেরার চেষ্টা করবো পরের ক্লাসে। সে পর্যন্ত সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে এবং পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।